প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন হাসনাইন খুরশেদ, ভারপ্রাপ্ত সম্পাদক, নাগরিক প্রতিদিন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আপনারা দুজনেই জানেন এখন দেশের মূল আলোচনার বিষয় আসলে খালেদা জিয়ার অসুস্থতা। তাকে বিদেশে নেওয়া হচ্ছে কি হচ্ছে না, নিলে কবে নেওয়া হবে, এই সমস্ত আলোচনা ব্যাপকভাবে চলছে। আমরা দেখছি যে খালেদা জিয়ার চিকিৎসা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে সরকারের পক্ষ থেকে, নানান উদ্যোগ রয়েছে। গতকালও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে খালেদা জিয়ার বিষয়ে বিএনপির পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা চাওয়া হয় তাহলে সেটা করা হবে। খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার বাদ জুমা দেশের সব মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছেন সরকার, এবং আজ বাদ জুমা দেশের সব মসজিদে মানুষ খালেদা জিয়ার আশু রোগ মুক্তি চেয়ে দোয়া করেছে। আপনি এটাও জানেন যে আজ সকালে তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ জুবাইদুর রহমান ঢাকায় এসেছেন এবং তাকে দেখতে গিয়েছেন। এই যে টোটাল বিষয়টা, খালেদা জিয়ার চিকিৎসা, তার বিদেশ যাওয়া ইত্যাদি বিষয়গুলো সরকার থেকে কিভাবে দেখভাল করা হচ্ছে, একটু আমাদের যদি আর দর্শকদের জন্য একটু পরিষ্কার করেন তাহলে ভালো হয়। ওনার যে চিকিৎসক দল আছে, জি এটা তাদের সিদ্ধান্তের উপর। জি তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় দায়িত্বটা হচ্ছে আসলে ওনার পরিবারের সদস্যদের। এখানে সরকারের আসলে কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ নেই। ওনার চিকিৎসা কিভাবে হবে বা ওনার চিকিৎসা কোন পর্যায়ে আছে এই ব্যাপারে মতামত দেওয়ার অধিকার রাখেন কেবলমাত্র ওনার মেডিকেল টিম, এবং সিদ্ধান্ত দেওয়ার অধিকার রাখে শুধুমাত্র ওনার পরিবার। এর বাইরে আসলে অন্য কোনো আলোচনা নেই। সরকারের কাছে যদি ওনারা কোনো সহযোগিতা চান, সেটা আমরা বিভিন্ন সময়ে নানাভাবে পরিষ্কার করেছি। সরকার ওনাকে সহযোগিতা করবেন। একজন নাগরিক হিসেবে ওনার সরকারের কাছ থেকে সহযোগিতা প্রাপ্য। দেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি সরকারের কাছে সহযোগিতা প্রাপ্য। দেশের একটা শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের চেয়ারপারসন হিসেবে সহযোগিতা প্রাপ্য। পাশাপাশি এই মুহূর্তে উনি আইনিভাবেও সরকারের কাছ থেকে সহযোগিতা প্রাপ্য, কারণ ওনাকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে সরকারের শীর্ষ পর্যায় থেকে। সো এখানে ওনার চিকিৎসার জন্য, ওনার বিদেশ যাত্রা যদি প্রয়োজন পড়ে চিকিৎসার কারণে, বা ওনার চিকিৎসাকে নির্বিঘ্ন করার জন্য, এখানে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানোর জন্য যদি সরকারের কাছে কোনো নিরাপত্তাজনিত কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে বা ক্লিয়ারেন্সের জন্য কোনো সহযোগিতার দরকার পড়ে, সরকার সব ধরনের সহযোগিতা দেবে। আর সরকার তো ওনার জন্য আমরা প্রার্থনা, সরকারের প্রধানের পক্ষ থেকে বারবার আপিল জানানো হয়েছে। আমরা নিজেরা সরকার মহান আল্লাহ তাআলার কাছে ওনার সুস্থতা কামনা করে দোয়া করেছি। দেশের মানুষের কাছে ওনার জন্য দোয়া চেয়েছি। সরকারিভাবেই আজকে দেশের সব মসজিদ এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ে ওনার জন্য প্রার্থনা করার কথা বলা হয়েছে। এই মুহূর্তে আসলে ওনার বিষয়টা সরকারের আসলে খুব বেশি কিছু করণীয় আছে কিনা। আমরা একটা জিনিস পজিটিভ দেখলাম, সেটা হলো যে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যখন তাকে ঘোষণা করা হলো, এরপর যে মানে হসপিটালের সামনে যে ভিড়টা ছিল সেটা অনেকখানি কমেছে, এবং এখন যা হচ্ছে অনেকটা সুশৃঙ্খলভাবে হচ্ছে। এর আগে কিন্তু ঝামেলা হচ্ছিল। জি, এটা আপনি ঠিকই বলেছেন, এবং এটা খুবই প্রয়োজন ছিল। এই কারণে যে দেখেন, উনি একটা হাসপাতালে আছেন। প্রথমত ওনার চিকিৎসা প্রয়োজন, অতিরিক্ত ভিড়ের কারণে ওনার সংক্রমণ বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। পাশাপাশি আরও তো অনেক মানুষ ওই একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, ওনার জন্য ওই মানুষগুলোরও কিন্তু চিকিৎসা ব্যাহত হচ্ছিল। তো সব মিলে আসলে চিকিৎসাটা এমন একটা ভাবে হওয়া উচিত ছিল বলে সরকার মনে করে, যে কোনো ধরনের ভিড়ভাট্টা থাকবে না, অযাচিত লোকজন গিয়ে সেখানে ওনার চিকিৎসার জন্য বাধাবিঘ্ন সৃষ্টি করবে, এরকমটা যেন কোনোভাবে না হয়। সেজন্য সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং আমরা চাই উনি সুস্থ হোক। তারপরে সুস্থ হলে উনি যাতে ওনার ফুল রিকভারির জন্য যে ধরনের সহযোগিতা সরকারের কাছ থেকে ওনার পরিবার, ওনার দলের পক্ষ থেকে চাইবে, সরকার সব ধরনের সহযোগিতা ওনাকে করবে। খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তার পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, এবং আপনি জানেন আজ সকালেই উনি ঢাকা পৌঁছেছেন লন্ডন থেকে। এবং আপনি এটাও জানেন যে আজই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। আমরা জানি যে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতেই জুবাইদা রহমান মূলত ঢাকায় এসেছেন, কিন্তু আমরা জানলাম যে কাতারের যে আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স, সেটা কিছুটা কারিগরি ত্রুটির কারণে খালেদা জিয়াকে আজ লন্ডনে
নেওয়া হচ্ছে না, একটু পিছিয়ে যাচ্ছে। তার দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সম্ভবত রোববার হবে। এই যে তার চিকিৎসা, এই যে তৎপরতাটা, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আগে একটা বিষয় বলতে চাই, বেগম খালেদা জিয়া কে? জি, তিনি সারা বাংলাদেশের সব মানুষের মানে অত্যন্ত শ্রদ্ধেয় একজন নেত্রী, এবং তিনি সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠছেন। জি, দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্রের প্রশ্নে, দেশের স্বার্থের প্রশ্নে কখনো আপোস করেননি। সেজন্যই তার প্রতি মানুষের দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের অপরিসীম আস্থা এবং ভালোবাসা আছে। তারই এক ধরনের বহিঃপ্রকাশ আমরা দেখলাম যে সরকার তাকে ভিভিআইপি ঘোষণা করেছেন, এবং যে কারণে এবার যে তার লন্ডনে যাওয়ার কথা, সেখানে এসএফ এর প্রতিনিধিরাও, এসএফ সদস্যরাও সেই প্রতিনিধি দলে তার সাথে থাকবেন, সেই তালিকা আমরা দেখেছি। তো এইটা সরকারিভাবেও সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজে তাকে দেখতে গিয়েছিলেন, এবং সেই জায়গাগুলোতে নিঃসন্দেহে এগুলো এখন মাঝে আমরা এক ধরনের ভয়ের মধ্যে ছিলাম যে আসলে তার শারীরিক অবস্থা কতটা খারাপ, এবং তাকে আদৌ দেশের বাইরে নেওয়ার মতন পরিস্থিতি আছে কিনা। আমরা যখন জানলাম যে তাকে লন্ডনে নেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে যে তার অবস্থা, লন্ডন তো ঠিক বাড়ির কাছে না, তাকে এত দূর নিয়ে যাওয়ার মতন শারীরিক অবস্থা তার আছে। তার মানে কিছুটা হলেও তার অবস্থা স্থিতিশীল এবং একটু বেটার হয়েছে বলে আমরা বুঝতে পারছি। এটা আমাদের আশাবাদী করে যে বেগম জিয়া ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবেন। আমরা সবাই, সারা দেশের মানুষ তার সুস্থতার জন্য দোয়া করছি, এবং তার পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান, তারেক রহমান সাহেবের স্ত্রী, তিনি দেশে এসছেন, এবং আজকে সকালে পৌঁছে সরাসরি এয়ারপোর্ট থেকে এবারকে হাসপাতালে গেছেন বেগম জিয়াকে দেখার জন্য। তো এটা তার জন্য আরেকটা স্বস্তির বিষয় যে তার নিকট আত্মীয়, একদম কাছের মানুষরা তার পাশে আছেন। সো এটা হয়তো তাকে মানসিক শক্তি যোগাবে, এবং তাতে আরও দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হবে, এটা আমরা দোয়া করি। কিন্তু নিঃসন্দেহে এটা নিয়ে এর চেয়ে বেশি কিছু বলা কঠিন আসলে, কারণ এটা আমাদের কারোই নিয়ন্ত্রণে নেই। কিন্তু এবং ওনার বয়স, ওনার যে বিভিন্ন রকম অসুস্থতা, শারীরিক জটিলতা, এই সব কিছুর মধ্যেও আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমরা সবাই দোয়া করি তিনি সুস্থ হয়ে উঠুন, তিনি আমাদের মাঝে আরো অনেক বছর থাকুন। আজাদ মজুমদার, অনেকেই বলছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ও সমঝোতার জন্য এখন সবচেয়ে জরুরি খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা। এটা সব জায়গাতে আলোচনা হচ্ছে। আপনি সরকারের দায়িত্বে রয়েছেন, কিন্তু এর আগেও আপনি মূলত সাংবাদিক, এবং আমরা এটাও জানি যে এই দায়িত্ব যখন শেষ হবে আপনার আবার সাংবাদিকতা ফিরে আসবেন। একটু সরকারের দায়িত্ব থেকে বাইরে গিয়ে এ বিষয়ে আপনার একটা মতামত আমাদের জানাবেন? বেগম খালেদা জিয়ার সুস্থতা তো আমাদের এখন শুধু রাজনৈতিক স্থিতিশীলতা না, আমাদের অন্য অনেক কারণেই প্রয়োজন। দেশের জন্যই মূলত এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের যে কজন অভিভাবক আছেন, উনি তার মধ্যে একজন। রাষ্ট্রের যে কোনো প্রয়োজনেই আসলে ওনার মতো একজন সিনিয়র স্টেটসম্যান, যিনি স্টেটস পারসন, তার অভিভাবকত্ব বা তার গাইডেন্স, এগুলো আমাদের রাষ্ট্রের জন্য কাজে লাগতে পারে। সো শুধু যে রাজনীতি না, আমাদের উনি 3 বার রাষ্ট্র পরিচালনা করেছেন। আমাদের অর্থনীতি বলেন, অনেক কিছুতেই উনি যদি সুস্থ থাকেন তাহলে ওনার দিক নির্দেশনা আমাদের দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। সরকার এটা স্বীকার করে, এবং এটা স্বীকার করে অতীতেও উনি আমাদের এই যে জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন সময়ে ওনার কিন্তু অনেক বড় ভূমিকা ছিল। আপনি জানেন যে আওয়ামী লীগের লোকজনই কিন্তু বলাবলি করতো যে তারা সরকার থেকে চলে গেলে লক্ষ লক্ষ লোক মারা পড়বে। আমাদের দেশে যে প্রতিশোধের রাজনীতিটা হয়নি, তার পেছনে ওনার একটা বড় ভূমিকা ছিল। ওনার সামান্য অঙ্গুলি হেলনে কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে দেশে রক্তগঙ্গা বয়ে যেতে পারত। কিন্তু উনি বিরাট ভূমিকা রেখেছেন এখানে, মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। শুধু তা নয়, আপনার আমাদের এই রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে ধর্মীয় সংখ্যালঘু বা অন্যান্য ধর্মের জনগোষ্ঠীর উপর যাতে কেউ কোনো ধরনের হামলা চালাতে না পারে, সেই জন্য উনি ওনার দলের কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন, সবাইকে সতর্ক থাকার কথা বলেছেন। শুধু তা নয়, জুলাই বিপ্লবের যারা অংশীদার তাদেরকে যাতে কেউ কোনোভাবে বিপন্ন করতে না পারে, সেই জন্য উনি ওনার একটা বড় ভূমিকা পালন করেছেন। সো আমি তো সরকারে গত 1 বছর কাজ করেই ওনার ভূমিকাটা প্রত্যক্ষভাবে দেখেছি, বিভিন্ন সময় উনি কীভাবে এই ভূমিকাটা রেখেছেন। সো উনি যদি সুস্থ থাকেন তাহলে আমরা তো আশা করি ওনার কাছ থেকে আমরা এই ধরনের আরও ইতিবাচক অনেক সহযোগিতা আমাদের যে সরকারি পরবর্তী সময় আসুক তারা পাবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই। এটা গেল একটা।
আর একটা জনাব তারেক রহমানের দেশে ফেরার কথা আপনি বলেছেন। অবশ্যই আমরা তো একজন নাগরিক হিসেবে প্রত্যাশা করি উনি দেশের মানুষ এদেশেই থাকবেন, এদেশে থেকেই উনি দেশের রাজনৈতিক দলকে নেতৃত্ব দিবেন। ওনার দলকে ওনারও কিন্তু ১৭ বছরের বিশাল একটা স্ট্রাগল ছিল। ওনার দলটাকে ওনার ঐক্যবদ্ধ রাখতে হয়েছে অনেক কঠিন পরিস্থিতিতে আপনার, এবং শুধু তা নয়, আন্দোলন সংগ্রামকেও ওনার সমন্বয় করে সবসময় এগিয়ে নিয়ে যেতে হয়েছে। সো ওনার সংগ্রাম, আমরা মনে করি যে ওনার সংগ্রামটা শেষ হয়েছে। উনি এখন বাংলাদেশে আসতে পারেন। আমাদের সরকার এ বিষয়ে বরাবর ওনাকে আশ্বাস দিয়েছেন যে সরকারের দিক থেকে যত ধরনের সহযোগিতা ওনাকে দেওয়া সম্ভব ওনাকে সেটা সরকার দেবে। ওনার ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা হচ্ছে, আমি আপনাকে একটা কথা বলি, এটা হলো অনুভূতির বিষয়। এটা ফ্যাক্টের চেয়ে পারসেপশনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে। আপনি কোথায় কখন নিরাপদ বোধ করবেন, এটা আসলে আপনি কেমন বোধ করছেন এটার উপর নির্ভর করে, ফ্যাক্ট যেরকমই হোক। এখানে ফ্যাক্ট হচ্ছে বাংলাদেশ ওনার জন্য নিরাপদ, এবং উনি বাংলাদেশে চাইলে যে কোনো মুহূর্তে আসতে পারবেন। সরকার পক্ষ থেকে ওনাকে বলা হয়েছে ওনার যে কাগজপত্র জনিত কোনো কিছু ওনার বাংলাদেশে আসার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। আপনি জানেন হয়তো বা পাসপোর্ট নিতে গেলে কিছু প্রক্রিয়াগত বিষয় থাকে, কারণ পাসপোর্টের জন্য এখন যে সিস্টেমটা করা হয়েছে ওই সিস্টেমে কিছু অন্যান্য কিছু ডকুমেন্ট সিস্টেমে আপলোড করতে হয়, যেমন জন্ম সনদ, তারপরে আপনার এই কি বলবো এনআইডি কার্ড নাম্বার। তো ওই ডকুমেন্টগুলা না দিলে সিস্টেমই আসলে পাসপোর্টের অ্যাপ্লিকেশনটা এখন নেয় না, যে কারণে পাসপোর্টটা হয়তো সময় সাপেক্ষ। কিন্তু আপনার ট্রাভেল ডকুমেন্ট, যেটা আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন, সেটা খুব তাৎক্ষণিকভাবে ওনাকে দেওয়া সম্ভব উনি চাওয়ার পর। আমরা একটা তথ্য পেয়েছি যে ট্রাভেল বাসের ব্যাপারটা যে এটা মানে আবেদন করতে হয়, সেটা দূতাবাস থেকে তার কাছে পৌঁছেও দেওয়া হয়েছে। না, সেটাই আবেদন করবেন কিনা সেটাই ওনার সিদ্ধান্তটা ওনাকেই তো নিতে হবে। উনি সিদ্ধান্ত নেওয়ার পরেই তো পরবর্তী কার্যক্রমগুলো শুরু হবে। যেই মুহূর্তে উনি ওনার সিদ্ধান্ত জানাবেন, আমি মনে করি যে সেই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব যাতে বাস্তবায়ন করা যায়, এই জন্য সরকারের পক্ষ থেকে সম্ভব সবকিছুই করবে। এটা সরকারের দিক থেকে প্রতিশ্রুতি। আর আমি আপনার যদি বলেন সাংবাদিক হিসেবে, আমার প্রত্যাশা উনি বাংলাদেশে আসবেন, কারণ বাংলাদেশে এখনও একটা রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, আপনি জানেন, জুলাই পরবর্তী সময়ে। এই মুহূর্তে দেশে রাজনৈতিক ঐক্য ধরে রাখার জন্য, আমাদের যে জাতীয় ঐক্য ধরে রাখার বিষয়টা আছে, নির্বাচনের আগে নির্বাচনটাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনের প্রসেসগুলো, ওনার মতো একজন রাজনৈতিক নেতার উপস্থিতি বাংলাদেশে প্রয়োজন আছে। হাসান খুরশেদ, খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা ও তারেক রহমানের দেশে না আসা, এই যে একটা অবস্থা দাঁড়াচ্ছে, এতে বাংলাদেশের জাতীয় রাজনীতি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হয়? ইটস টু আর্লি টু কমেন্ট, বাট এটা সত্য যে তারেক রহমান সাহেব দেশে আসবেন, এটা আমরা আশা করি, এবং সারা দেশের মানুষ আশা করে। এখন উনি নিজে একটা ফেসবুক পোস্ট দিয়ে উনি ব্যাখ্যা করেছেন যে তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণে নেই, এবং কেন নেই সেটা তিনি এর চেয়ে বেশি আর স্পষ্ট করে এই মুহূর্তে বলতে পারছেন না। সো বিষয়টা আসলে উনি নিজে জানেন, অথবা তার সাথে খুব ঘনিষ্ঠ যারা তার দল জানতে পারেন, দলের খুব কেন্দ্রীয় কেউ জানতে পারেন, কিন্তু আমরা আসলে কেউই জানি না। বিভিন্নজন বিভিন্ন রকম আন্দাজ করে কথা বলছে, আমরা কোনো আন্দাজ করে কোনো ধারণাগত কথা বলতে চাই না। সো তথ্য যেহেতু নেই, সে ব্যাপারে আমরা আসলে কোনো কমেন্ট করতে চাই না। আমি একটা বিষয় সরকারের দিক থেকে বারবার আজাদ বলছিলেন একটু আগে যে সরকার সব রকম সহযোগিতা করবে, তো সেইটা আমরা আশ্বস্ত হই যে হ্যাঁ, সরকার সব রকম সহযোগিতা করলে একটা সময় হয়তো উনি ফিরে আসবেন, কিন্তু তার ফিরে আসাটা খুব জরুরি, যত দ্রুত সম্ভব ফিরে আসাটা জরুরি। আজাদ মজুমদার সাহেব ধারণাগত বিষয়ের কথা বলছেন যে ফিরে আসা, তার নিরাপত্তার বিষয়টা আসলে এক ধরনের ধারণাগত। সেই জায়গায় আমার একটু ভিন্ন মত আছে। আমি যেটা বলতে চাচ্ছি যে শুধু ধারণাগত না, আমরা পেছনের বিষয়গুলি আসলে ভুলে যেতে পারি না। তার উপরে যে ভয়াবহ নির্যাতন হয়েছিল, সেই নির্যাতন মানে আমাদের রাজনৈতিক ইতিহাসে এই পর্যায়ের কোনো রাজনৈতিক নেতৃত্বের উপরে, রাজনৈতিক নেতার উপরে এই ধরনের শারীরিক নির্যাতনের ঘটনা আমরা আসলে কখনো দেখিনি। গৃহবন্দী করা হয়েছে, জেলে আটকে রাখা হয়েছে, কিন্তু শারীরিক নির্যাতন কোনো এই পর্যায়ের, তিনি বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তখন বা এখনো, তার উপর যে ভয়াবহ শারীরিক নির্যাতন হয়েছে, সেটা আসলে এখনো মনে করলে আমরা আতঙ্কিত হই।
সো এক ধরনের অনিশ্চয়তা বা এক ধরনের নিরাপত্তাহীনতার বোধ থাকাটা খুব অস্বাভাবিক না। সেই ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তার জন্যে কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা আসলে বিবেচনা করার সুযোগ আছে বলে আমরা মনে করি, এবং আমরা অনুরোধ করি যে সরকার মানে স্বাভাবিক প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায়, যে ইয়েস কোনো নির্দিষ্ট রাষ্ট্রীয় পদে না থাকলে তাকে মানে সে ধরনের নিরাপত্তা দেওয়া যায় না। কিন্তু যেহেতু তিনি এর আগে নির্যাতিত হয়েছেন শারীরিকভাবে, সেই ক্ষেত্রে বিষয়টা বিশেষভাবে বিবেচনা করার জন্য আমরা বলবো যে এটা করা যেতে পারে এবং সেটা করা উচিত। সেক্ষেত্রে সরকার বিবেচনা করতে পারে। আজাদ মজুমদার, এ ব্যাপারে কিছু বলবেন আপনি? না দেখেন, আমরা একটা জিনিস, গত মাস দেড়েক আগে উনি নিজে বিবিসিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। আপনি সেখানে দেখেছেন যে উনি বলেছেন যে উনি দেশে আসবেন এবং দেশে এসে নির্বাচন করবেন। উনি সরাসরি বলেছেন। জি, উনি সে সময় কিন্তু ওনার নিরাপত্তার বিষয়টা উনি সেভাবে তোলেননি যে দেশকে উনি নিরাপদ মনে করলে বা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতি হলে দেশে আসবেন, এরকম কোনো শর্ত সাপেক্ষ উনি কোনো কথা বলেননি। উনি সরাসরি বলেছেন উনি আসবেন এবং নির্বাচনে অংশ নেবেন। ওই সাক্ষাৎকার দেওয়ার পরে যে সময়টা আমরা দেখেছি, এই সময়ে দেশে এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়নি যাতে ওনার নতুন করে নিরাপত্তাহীনতার আশঙ্কা তৈরি হতে পারে। আমরা মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা দেশের নিরাপত্তা পরিস্থিতি, এটা প্রতিদিন একটু একটু করে উন্নতি হচ্ছে। এটা নিরাপত্তা বিষয়টাই তো আপেক্ষিক। নিরাপত্তার বোর্ডটা বা নিরাপত্তা পরিস্থিতি, এটা আপনি যত ভালো করবেন তার চেয়ে ভালো করার সুযোগ আছে। এমনকি উন্নত দেশগুলো যারা, তাদেরও কিন্তু এই সুযোগটা আছে এবং তারা কাজ করে। আমাদের দেশেরও সরকারও জুলাই পরবর্তী সময়ে আমাদের নিরাপত্তা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো উন্নত করার চেষ্টা করছে এবং আস্তে আস্তে আমরা মনে করি যে পরিস্থিতি উন্নত হচ্ছে এবং আমরা একটা নির্বাচনের দিকে ধীর লয়ে এগিয়ে যাচ্ছি। তো এইরকম একটা সময়ে উনি যদি মনে করেন উনি আসতে চান, ওনার সিদ্ধান্তটা উনি জানিয়ে দিলে, ওনার যদি কোনো রিকোয়ারমেন্টও থাকে উনি সেটা যদি স্পষ্ট করে সরকারের কাছে জানান যে আমার এই চাহিদা আছে, কারণ নিরাপত্তার জন্য, আমি আশা করি বা বিশ্বাস করি যে নিশ্চয়ই সরকার সেটা বিবেচনা করবে। যেটা আপনি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিঃসন্দেহে সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ধরনের, আর মানে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদের যে নিরাপত্তা পরিস্থিতি, সেটা আসলে সাধারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের সাথে কনসিডার করা যায় না। ভিভিআইপি সিকিউরিটি একদমই আলাদা স্ট্যাটাস। সো সেই ক্ষেত্রে আমরা যেমন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি স্ট্যাটাস দেওয়া হয়েছে এবং সেই কারণে তাকে সেফ নিরাপত্তা দেওয়া হচ্ছে। ন্যাচারালি যিনি কোনো রাষ্ট্রীয় পদে ছিলেন না কখনো, তাকে সেই ধরনের সুযোগ দেওয়ার মানে সেই ধরনের সম্মান দেওয়ার সুযোগ নেই, আমরা বুঝি। না, আমি সচিবে আপনার সাথে একটু অ্যাড করি। সেটা হচ্ছে যে ধরেন সামনে নির্বাচনের তফসিলটা যখন ঘোষণা হয়ে যাবে, তখন রাজনৈতিক দলগুলোর প্রধান যারা আছেন তারা কিন্তু এমনিতেই একটা নিরাপত্তা পাবেন। কিন্তু তিনি কিন্তু প্রধান না, বেগম জিয়া প্রধান। বেগম জিয়াকে তো ভিভিআইপি ঘোষণা করাই হয়েছে। তখন নির্বাচন কমিশনও কিন্তু এ বিষয়ে কোনো উদ্যোগ নিতে পারে। তারাও কিন্তু সরকারকে আসলে চাইলে রিকোয়েস্ট করতে পারে যে এই রাজনৈতিক দলের নিরাপত্তা প্রধান বা এই রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা ঝুঁকি আছে, আপনারা তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেন, আইনগত দিকগুলোকে বজায় রেখে, আইনগতভাবে যতবার সম্ভব। এটা তো আসলে আপনি রাষ্ট্রের রিসোর্স তো ব্যবহার করতে হবে আপনাকে আইনের মধ্য থেকে, আইনের বাইরে গিয়ে কিন্তু আপনি রাষ্ট্রের রিসোর্স ব্যবহার করতে পারবেন না। আজাদ মজুমদার, ওই সময় আপনি যে প্রশ্নটা উঠালেন, ওই সময় কিন্তু এই সুযোগটা রয়েছে। ঘোষণার পর এটা কিন্তু সুযোগটা থাকে, তৈরি হয়। অবশ্যই কিন্তু আমরা অতীতেও দেখেছি। আমি সেই প্রসঙ্গটাই বলছি যে নির্বাচন কমিশনও যদি মনে করে যে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বকে বা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রধানকে বা যিনি দ্বিতীয় শীর্ষ নেতা, তাকে একটা বিশেষ নিরাপত্তা দিতে হবে, সরকার নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। কারণ নির্বাচনের সময় নিরাপত্তা পরিস্থিতি কোনো কারণে যদি একটু অবনতি ঘটে বা কারো ব্যক্তিগত নিরাপত্তায় যদি কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেটা পুরো নির্বাচন প্রক্রিয়াটাকেই প্রভাবিত করার একটা আশঙ্কা থাকে। তো সেই বিবেচনা থেকে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে যত ধরনের পদক্ষেপ নেওয়া সম্ভব, প্রত্যেকটা প্রার্থীকেই আসলে নিরাপত্তা দেওয়া আমরা মনে করি যে উচিত। কারণ এইবার কিন্তু থ্রেট অ্যাসেসমেন্টটা দুইভাবে হয়েছে। আপনার একটা তো হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব আপনার যে ওই যে বিরোধ যেগুলো আছে সেটা, আর একটা হচ্ছে যে একটা পক্ষ বাংলাদেশের বাইরে থেকে বসে এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে, বা তারা সরাসরি হুমকিও দিয়েছে তাদের কিভাবে আগুন লাগাতে হয় তাদের কর্মীরা এরকম
টিপসও দিচ্ছে সামাজিক হুম। যোগাযোগ মাধ্যমে। সো দুই ধরনের থ্রেট আছে। এই দুইটা ধরনের থ্রেটটাকে কনসিডার করে আপনার প্রার্থীদের নিরাপত্তা দেওয়া, ভোটারদের নিরাপত্তা দেওয়া, রাজনৈতিক দলের নেতাদের নিরাপত্তা দেওয়া, এই বিষয়গুলো সরকার দেখছে, এগুলো নিয়ে কাজ করছে। তারপরেও যদি নির্বাচন কমিশন থেকে যদি আলাদাভাবে আরও কোনো অনুরোধ আসে, নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল আছেন তারা সেটা ভেবে দেখবেন। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন নাগরিক প্রতিদিন দৈনিকের ভারপ্রাপ্ত সম্পাদক হাসনাইন খুরশেদ। আমরা হাসনাইন খুরশেদের কাছে যাই। আপনি জানেন যে ফেব্রুয়ারি নির্বাচন হবে কি হবে না বলে নানান প্রচার করছিলেন। গতকাল তারা রীতিমতো হতাশ হয়েছেন যারা এই কাজটি করছিলেন। আমরা দেখলাম যে আরও 26টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। 2 দফায় 272টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলো বিএনপি। 28টি আসন এখনো ফাঁকা রয়েছে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেসব আসনে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়নি সেসব আসনে জোটের সঙ্গী দলগুলোকে ছেড়ে দেওয়া হবে। এর মানে হলো খালেদা জিয়ার অসুস্থতার মধ্যেই বিএনপি নির্বাচন নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে যারা নির্বাচন হবে কি হবে না বলে অপতৎপরতা চালাচ্ছে বা প্রচার করছে, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি বিশ্বাস করি যে এখন যারা সক্রিয় রাজনীতিতে আছেন, যারা সরকারে আছেন, তারা সবাই আসলে গণতন্ত্র প্রেমী। তারা গণতন্ত্র চান বাংলাদেশে। গণতন্ত্রের উত্তরণের একটাই পথ নির্বাচন। নির্বাচন বিলম্বিত হলে গণতন্ত্র বিলম্বিত হবে এবং বাংলাদেশের স্বার্থে সেটা রাজনৈতিক স্থিতিশীলতার অর্থে বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নের অর্থে বলেন, অর্থনীতিতে গতি সঞ্চারের কিংবা জনগণের জীবন মান উন্নয়নের স্বার্থে দ্রুত নির্বাচন দরকার এবং নির্বাচনের একটা সময়সীমা নির্ধারিত হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। সেই নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো কোনো কারণ তৈরি হয়েছে এটা আমি মনে করি না। নিঃসন্দেহে বেগম খালেদা জিয়া, তিনি জাতীয় নেত্রী এবং দেশের আপামর মানুষের অভিভাবক। তার অসুস্থতা সবাইকে উদ্বিগ্ন করেছে, উৎকণ্ঠিত করেছে, কিন্তু সেই কারণে নির্বাচন পিছিয়ে যাওয়ার মতো কোনো কারণ নেই এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন সঠিক সময়ে হবে এবং আমরা সেই তাগিদ দিই যে নির্বাচন সঠিক সময় হতে হবে। নির্বাচন নিয়ে কোনো ধরনের অস্পষ্টতা তৈরি যদি কেউ করার চেষ্টা করে, এটা একটা হতে পারে যে অনেকে অনর্থকই ফ্রাস্ট্রেটেড, অনর্থকই মানে সন্দেহ পোষণ করেন, সেটা অনুযায়ী কোনো মতলবও কিন্তু থাকে, থাকতেও পারে, কিন্তু সেটার পক্ষে কেউ দাঁড়াচ্ছে বলে আমরা মনে করি না। কারণ এটা খুব স্পষ্ট যে বিএনপি গতকালকে প্রার্থী ঘোষণা করেছে এবং তার মানে বিএনপির নেত্রী, এন্ড অফ দ্য ডে বেগম জিয়া, নিঃসন্দেহে বেগম জিয়া জাতীয় নেত্রী, দেশের নেত্রী, কিন্তু একই সাথে তিনি বিএনপির চেয়ারপারসন। সেই বিএনপিও কিন্তু চাচ্ছে না যে নির্বাচন পিছিয়ে যাক। যারা হতাশার কথা বলেন, নির্বাচনের অনিশ্চয়তার কথা বলেন, তারা কিসের উপর ভিত্তি করে বলেন? তার পক্ষে কোনো যুক্তি তারা কখনো দেখান না। সো অযৌক্তিক বিষয়কে প্রাধান্য দিতে, গুরুত্ব দিতে আমি আগ্রহী না। এমন নির্বাচন সঠিক সময় হবে। আজাদ মজুমদার, আপনি জানেন এই নির্বাচনকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বাজারে ছাড়া হচ্ছে। অনেকে বলছেন -4 তথ্য সামনে নিয়ে আসছেন এবং বিশ্লেষকদের আবার কেউ কেউ বলছেন যে এটি আসলে ঘোলা পানিতে মাছ শিকার একটা অপতৎপরতা। কি বলবেন? না, আসলে -4 কথাটা যারা সামনে নিয়ে আসছেন তারা এখন অত্যন্ত সুকৌশলে বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার সাথে একই সমান্তরালে বিচার করার চেষ্টা করছেন। কিন্তু আসলে দুজনের এক সময় তারা প্রবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন আপনার, কিন্তু সেটা অনেক আগের কথা। গত 15-16 বছর দুজনের পার্থক্যটা মানুষের মধ্যে এত সুস্পষ্টভাবে ধরা দিয়েছে যে এটা আসলে কোনো তুলনাই চলে না। এই দুজনকে এখন আসলে রাজনীতিবিদ হিসাবে, মানুষ হিসাবে, সরকার প্রধান হিসাবে কোনোভাবেই একই পাল্লায় মাপা যায় না।
মাইনাস করে দিয়ে ওনাদের দুইজনকে একইভাবে মেপে একই ওজন একই পাল্লায় রেখে রাজনীতিটা করার চেষ্টা করছেন কেউ কেউ। আমরা মনে করি যে এই চেষ্টাটা অপচেষ্টা। এটা গেল একটা পয়েন্ট। জি। আর একটা পয়েন্ট হলো, এই দুজনের মধ্যে একজনকে তো বাংলাদেশের জনগণই মাইনাস করে দিয়েছে আপনার 5ই আগস্ট 2024। আরেকজনকে, ওনাকে জীবিত থাকার জন্য দেশের মানুষ, আজকে প্রত্যেকটা মানুষ দোয়া করেছে। আমরা সবাই মন প্রাণ দিয়ে চাচ্ছি উনি বেঁচে থাকুন, উনি আমাদের রাজনীতিতে থাকুন, উনি আমাদের দেশটাকে আপনার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ওনার যে বিচক্ষণতা সেটা দিয়ে সহযোগিতা করুন। এই ধরনের -2 বা -4 ফর্মুলা যারা বলছেন, এদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য। আমরা মনে করি এগুলোর কোনো ধরনের ভিত্তি নেই। হাসান খুরশেদ, আসলে একটা বয়ান তৈরি করার তো চেষ্টা করা হচ্ছে, যে আজাদ মজুমদার স্পষ্টই বললেন যে শেখ হাসিনার সঙ্গে খালেদা জিয়ার তুল্যমূল্য বিচারের একটা অপচেষ্টা তো হতেই পারে না। একজন ম্যাস কিলার, গণহত্যাকারী, এবং সে পালিয়ে গিয়ে যান বাঁচিয়েছে, অবস্থাটা এরকমই তো, তাই না? আর খালেদা জিয়া, সেখানে প্রশ্নই আসে না। একজন মানুষ দেশপ্রেমিকের প্রতীক হিসাবে ধরা হয় খালেদা জিয়াকে, যাতে ঐক্যের প্রতীক হিসাবে ধরা হয়। ঠিক উল্টো চিত্রটা হলো শেখ হাসিনার ব্যাপারে। এখন প্রশ্ন হলো, এই যে বয়ান তৈরির সুযোগ করে দেওয়া, 5ই আগস্টের পর বাংলাদেশে এই ধরনের বয়ান তৈরি করার অপচেষ্টা চলবে, আবার সেখানে ফেসিস্টদের গুণগান গাওয়া হবে, তুল্যমূল্য বিচার করা হবে, এই সুযোগটা কেন তৈরি হচ্ছে? আর বারবারই আমরা দেখছি যে যখনই কোনো জাতীয় সংকট তৈরি হয় তখন কিন্তু 5ই আগস্টের সব শক্তি এক হয়ে যায়। সেটা আমরা বারবার দেখেছি। প্রধান উপদেষ্টা যখনই ডেকেছেন, সব দল তার কাছে, যখন সংকটের সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে, প্রধান উপদেষ্টা ডেকেছেন, সব দল কিন্তু তার ডাকে সাড়া দিয়ে সবাই এক হয়েছে এবং সবাই জাতীয় স্বার্থে এক থাকার অঙ্গীকার করছে এবং সেইভাবেই তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকবে, সেটা থাকা স্বাভাবিক। কিন্তু এখানে প্রশ্নটা একটু অন্যরকম। সেটা হলো যে আমরা দেখছি, আমরা যদি আরো নির্দিষ্ট করে বলি, সেটা হলো টেলিভিশনের টক শোতে কেউ এসে ফেসিস্টের পক্ষে কথা বলার সাহস দেখাচ্ছেন। এটা একটা অবাক করার বিষয়। আপনি সরকারের সমালোচনা করবেন এবং প্রফেসর ইউনূস সরকারের কি সমালোচনা হচ্ছে না, সবই হচ্ছে, কোনো সমস্যা নেই। বিএনপি সমালোচনা করবেন, জামাতের সমালোচনা করবেন, এনসিপি সমালোচনা করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এর মানে এই নয় যে আপনি ফেসিস্টের গুণগান গেয়ে তাকে পুনর্বাসন করবেন। সেটা আমাদের কেন হচ্ছে? সেই কারণে যে যারা আসলে ফ্যাসিজমের সুবিধাভোগী, তারা কি ডিসকার্ড হয়েছে? তাদের কি আমরা নিবৃত্ত রাখতে পারছি? গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার কথা বলে আমরা কার স্বাধীনতা তৈরি করব? আজকে পর্যন্ত যারা হিটলারের দলের পক্ষে যদি জার্মানি থেকেও কথা বলে, তাকে কিন্তু জার্মান সরকারও গ্রেফতার করে, জার্মান সরকারও পদক্ষেপ নেয়। কিন্তু আমাদের দেশে বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার অপব্যাখ্যা হচ্ছে। আমরা নিঃসন্দেহে স্বাধীনতা চাই এবং স্বাধীনতার জন্য আমরা খুব সোচ্চার, কিন্তু তার মানে এইটা না যে স্বাধীনতার সুযোগ নিয়ে দেশের স্বার্থ বিরোধী, গণতন্ত্র বিরোধী কোনো ধারণাকে শক্তিশালী করার চেষ্টা হবে। এটা যারা করছে তারা ঠিক করছে না এবং তাদের নিবৃত্ত করা সরকারের দায়িত্ব। আজাদ মজুমদার, আরেকটা প্রসঙ্গে যে নির্বাচনের যে প্রস্তুতি, আমরা লক্ষ্য করছি সরকারের পক্ষ থেকে ব্যাপকভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা প্রথম দেখলাম যে ডিসি পরিবর্তন করা হলো, এবং তারপর এসপি পরিবর্তন করা হলো, ইউনো পরিবর্তন করা হলো, ওসি পরিবর্তন করা হলো। এর মানে আমরা লক্ষ্য করছি যে নির্বাচন কমিশনের কাজের অনেকটাই সরকার এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে সুবিধা হয় নির্বাচন কমিশনের পরবর্তী সময়। এবং আমরা আরেকটা জিনিস দেখলাম যে গতকাল 64 জেলার পুলিশ সুপার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটা মত বিনিময় করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস, এবং তিনি সেখানে নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি এখানে আরেকটা কথা বলেছেন, একটা উদাহরণ দিয়ে বলেছেন যে তিনি বলেছেন যে ভূমিকম্প হলে আমরা বিল্ডিং কোড মানা হয়েছে কিনা তার কথা বলি, এই নির্বাচন আমাদের সমাজের জন্য সেই বিল্ডিং কোড তৈরি করার সুযোগ এনেছে। এমন একটি কোড তৈরি করতে হবে যা যত বড় ঝাঁকুনি আসুক নড়বে না। উনি কিন্তু আরেকটা প্রসঙ্গ এনেছেন এখানে, সেটা হল গণভোটের প্রসঙ্গ এনেছেন, যে গণভোট আরো বড় বিষয় এবং এটা সেই বিল্ডিং কোড। আমরা যে বিল্ডিং কোড স্থাপন করব সেটা আগামী 100 বছর জাতিকে পথ দেখাবে। কি বলবেন? এই যে বিল্ডিং কোডের একটা চমৎকার উদাহরণ উনি দিয়েছেন, এবং এই যে এগিয়ে নিয়ে যাওয়ার, এর মানে সরকারের প্রস্তুতিটা পুরো দমে চলছে, এই তো?
প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি তো সরকার অনেকদিন ধরে নিচ্ছে, এবং যে এই যে প্রশাসনিক বা পুলিশ প্রশাসনে যে রদবদল, এগুলোও খুব প্রত্যাশিত ছিল। এগুলোর একটা অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে আপনার লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, যাতে কেউ কোনোভাবে তার পছন্দের কোনো কর্মকর্তাকে কোনো নির্দিষ্ট আসনে তদবিরের মাধ্যমে বসিয়ে সেখানে নির্বাচনের সময় সুবিধা নিতে না পারেন। এবং এগুলো দৈব চয়নের ভিত্তিতে করা হয়েছে, যাতে করে প্রশাসনে এক ধরনের নিরপেক্ষতা বজায় রাখে এবং নির্বাচন কমিশনের কাজটা আসলে সহজ হয়। কারণ নির্বাচন তফসিল ঘোষণার পরে নির্বাচন কমিশনের কিন্তু দায়িত্ব অনেক গুণ বেড়ে যাবে, এবং তখন তারা যদি তাদের সেই দায়িত্ব বাদ দিয়ে এই প্রশাসনিক রদবদল এইসবের দিকে মনোযোগ দিতে হয়, তাহলে তাদের মূল দায়িত্বটা ব্যাহত হবে। সরকার তাদের কাজটা আর অনেকটা এগিয়ে রাখার চেষ্টা করছে। সুবিধা হলে সরকার তো আসলে কোনো দলের সরকার না, অবশ্যই কোনো দলের তো নয়ই, এবং নির্বাচন চলাকালীন নির্বাচনের আগে মানে নির্বাচন প্রচারণা চলাকালীন সময়েও যদি আসলে নির্বাচন কমিশন মনে করে কোনো কর্মকর্তা পরিবর্তন করা দরকার, সেটা তারা করবে। এবং এটার জন্য আপনার গতকালকে এসপিদের সাথে মিটিং হয়েছে, রাইট? এর আগে আপনার নতুন যারা ডিসি হিসেবে পদায়ন পেয়েছেন তাদেরকে মানে প্রধান উপদেষ্টা তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। গতকালকে উনি কিন্তু একটা পর্যায়ে, আমি সেখানে ছিলাম, আমি ওনাকে দেখেছি, একটা পর্যায়ে উনি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। উনি শহীদ আনাসের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। শহীদ আনাসের যে চিঠিটা, শহীদ আনাস তার মাকে চিঠি লিখে আপনার জুলাই আন্দোলনে চলে গিয়েছিলেন। তিনি আর ফেরেননি, আন্দোলন শেষে তিনি আর ফেরেননি, কিন্তু তার চিঠিটা রয়ে গেছে। তার চিঠিতে কিন্তু আমাদের সমাজে এখন যারা আছেন, যারা তাদের কাছে কিছুটা কর্তব্যের কথা ওই চিঠির মধ্যেই বলা আছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পুলিশ প্রশাসনের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সেই কর্তব্যটার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তারা যদি সঠিকভাবে তাদের কর্তব্যটা পালন না করতে পারেন, এই যে আনাসের মতো আরও যারা জুলাইয়ে শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে বেইমানি হয়ে যাবে। এটা গেল একটা। আরেকটা, বিল্ডিং কোডের আপনি যে প্রসঙ্গটা বলেছেন, এটা তো সত্যি যে রাজনীতিতে একটা কোড অফ কন্ডাক্ট থাকা দরকার আমাদের দেশে। বিল্ডিং কোডের মতো না হোক, কোড অফ পলিটিক্সে একটা কোড অফ কন্ডাক্ট থাকতে হয়, যেটা আমাদের দেশে ছিল না বলেই কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা সেভাবে গড়ে ওঠেনি, এবং অপোজিশনকে সবসময় যারা পজিশনে ছিল তারা অ্যাবিউজ করার চেষ্টা করেছে। এই কোড অফ কন্ডাক্টটা ঠিক করার জন্যই কিন্তু আসলে গত 1 বছর ঐক্যমত্য কমিশনে নানা ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলোচনা হয়েছে। রাজনৈতিক পরিবর্তন, এই যে সংবিধানের পরিবর্তন, নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন, এই পরিবর্তনগুলো আসলে এইগুলোই আসলে এক ধরনের কোড অফ কন্ডাক্ট। সরকার কেন আপনার এই ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে, আপনার গত ফেব্রুয়ারিতে কেন নির্বাচন দেয়নি, তার এটাও একটা তার বড় কারণ। আপনার জুলাই গণ অভ্যুত্থানের অব্যবহতি পরপরই তো একটা নির্বাচন আয়োজন করা যেত, নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেওয়া যেত, কিন্তু সেটা দেয়নি। কারণ আমাদের দেশের মানুষ চেয়েছে, যারা গণ আন্দোলনে অংশ নিয়েছে তারা চেয়েছে, রাজনৈতিক দলগুলো চেয়েছে আসলে রাজনৈতিক সংস্কৃতিটাকে এমনভাবে পরিবর্তন করা যাতে করে আমরা বারবার এই ধরনের রাজনৈতিক সংকটে পতিত না হই। একটা নির্বাচনে আমাদের শেষ নির্বাচন নয়, পরবর্তীতে আরও নির্বাচন আসবে, এমন একটা সিস্টেম তৈরি করা যাতে করে পরবর্তী নির্বাচনগুলো আসলে এই সিস্টেমের উপর দিয়ে তৈরি হয়। তো সামনে যে নির্বাচনটা আসছে সেটা অবশ্যই ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ নির্বাচন, এবং আমরা মনে করি এই নির্বাচনটা উদাহরণ এবং দৃষ্টান্ত হিসেবে থাকবে পরবর্তী নির্বাচনগুলোর জন্য, এবং সেটার জন্য এই নির্বাচনে যে কোড অফ কন্ডাক্টগুলো ফলো করা হবে সেগুলোকে আরও কীভাবে ইমপ্রুভ করে পরবর্তী নির্বাচনগুলো আরও কীভাবে নিখুঁত করা যায় সেই চেষ্টাটা আমাদের দেশের কর্মকর্তারা করবেন, নবীন প্রবীণ সব কর্মকর্তারা করবেন। কারণ সরকার দায়িত্ব নেওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু একাধিকবার বলেছেন যে আমাদের দেশে যে জাতীয় জীবনে বিভিন্ন সময়ে যে সংকটগুলো এসেছে তার একটা বড় কারণ হচ্ছে খারাপ নির্বাচন। খারাপ নির্বাচন যদি হয় তাহলে তার সব প্রভাব থাকে সুদূর প্রসারী। সো আমরা যদি নির্বাচন ব্যবস্থাটাকে অন্তত নিখুঁত করতে পারি তাহলে জাতীয় জীবনের আরও অনেক সমস্যা আছে যেগুলো থেকে আমরা খুব সহজে বেরিয়ে আসতে পারবো। হাসান খুরশেদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে রাজনৈতিক দলগুলো গণভোট নিয়ে তেমন একটা সক্রিয় নয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গণভোটের বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে অনুষ্ঠানটির কথা বলছিলাম যেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রেখেছেন সেখানেও কিন্তু উনি এই বিষয়টির কথা বলেছেন। উনি বলছেন যে গণভোট আরও বড় বিষয়, যেটা আমরা বলছিলাম, কারণ এটা সেই বিল্ডিং কোড যেটা আজাদ মজুমদার বলছিলেন, কোড অফ কন্ডাক্ট দরকার রাজনৈতিক দলগুলোর জন্য। এই যে গণভোটের বিষয়টা সরকার গুরুত্ব দিচ্ছে না, রাজনৈতিক দলগুলো দিচ্ছে না, কম দিচ্ছে, বিষয়টি কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, এই প্রসঙ্গটা আসার আগে আমি একটু পুরনো প্রসঙ্গে ফিরে দিচ্ছি, যেটা আজাদ মজুমদার সাহেব বলছিলেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য প্রশাসনে, পুলিশ প্রশাসনে রদবদল।
আমি রদবদল নিঃসন্দেহে করতেই হবে, এবং সেটা ইলেকশন কমিশন যখন তফসিল ঘোষণা করবে, তারপর প্রশাসন, পুলিশ সবই নির্বাচন কমিশনের অধীনে চলে যাবে, তারা হয়তো আরও ফার্দার করবে। আমি মনে করি যে এই রদবদলটা হতে হবে আসলে যোগ্যতার ভিত্তিতে, লটারি করে দৈব চয়নের ভিত্তিতে এটা হতে পারে না, কারণ প্রত্যেক কর্মকর্তার যোগ্যতা একরকম না। অ্যান্ড কথার কথা যেই কর্মকর্তা একটু ছোট জেলা, কথার কথা যে পঞ্চগড় জেলা পরিচালনার, জেলার দায়িত্ব পালনের যোগ্য, তাকে যদি ঢাকায় দেওয়া হয় এবং লটারিতে যদি তিনি ঢাকার দায়িত্ব পান, তাহলে আসলে ঢাকায় বিপর্যয় হবে। সবচেয়ে যোগ্য মানুষকেই সবচেয়ে স্পর্শগত জায়গাগুলোতে দিতে হবে, অ্যান্ড সেটা না করে লটারির ভিত্তিতে করা হয়েছে। লটারির ভিত্তিতে করাটা আমার কাছে অযৌক্তিক মনে হয়েছে, এবং এটা আসলে কার্যকর না। যদি সেটাই হয়, মানুষের দক্ষতা, যোগ্যতা তাহলে মানে বিবেচিত হচ্ছে না। আমি একটু সূচি ভাইকে ক্লারিফাই করি, কারণ নাহলে একটা ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকে। সূচি ভাই যে কথাটা বলেছেন এটা 100% সত্য কথা, এটাতে দ্বিমত করার কোনো সুযোগ নেই। কিন্তু এখানে যে কাজটা হয়েছে সেটা উনি যেভাবে ধারণা করছেন সেভাবে হয়নি। মূলত সরকারের পক্ষ থেকে কয়েকটা প্রসেস মেনটেন করা হয়েছে। প্রথম প্রসেসটা হচ্ছে আমাদের যারা আপনার ডিসি অথবা পুলিশ হিসাবে কাজ করবেন ওনাদের একটা ফিট লিস্ট করা হয়েছে। ওনাদের ফিট লিস্ট করার পরে ওনাদের একটা গ্রেডেশন করা হয়েছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি, মানে গুরুত্ব অনুযায়ী, জায়গার গুরুত্ব অনুযায়ী, ওনাদের দক্ষতা অনুযায়ী, ওনাদের অতীত পারফরমেন্স অনুযায়ী আপনার একটা গ্রেড করা হয়েছে। আর একটা গ্রেড করা হয়েছে আপনার আমাদের নির্বাচনের আগে ঝুঁকিকে বিবেচনা করে, গ্রিন জোন, রেড জোন, ইয়েলো জোন। এই দুইটা জিনিস বিবেচনায় নিয়ে কিন্তু এই দৈব চয়নটা করা হয়েছে। আরেকটা তো এখানে ছিল বোধহয়, সেটা হলো যে তার নিজের কোনো প্রার্থী আত্মীয়, সেটা তো আছেই। দুটো বিষয় প্রথমেই বলে দেওয়া হয়েছে, নিজ জেলা এবং ওনার শ্বশুরবাড়ির যে জেলা, সেই দুইটা জেলাতে ওনারা লটারিতে আসলে পুনরায় লটারি হবে। কিন্তু আগে আপনার ওনাদের যোগ্যতার ভিত্তিতে ওনাদেরকে একটা গ্রেডেশন করা হয়েছে। ওই গ্রেডেশন অনুযায়ী ফর এক্সাম্পল যারা গ্রেড এ তে ছিলেন তাদেরকে ঝুঁকিপূর্ণ এবং বৃহৎ জেলাগুলোর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহৎ জেলা বলতে আপনি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, চট্টগ্রাম, এই জেলাগুলোতে আসন সংখ্যা অনেক বেশি। আর সেখানে আমাদের যারা টপ পারফর্মার, ফর এক্সাম্পল 10 জনকে সরকার ঠিক করেছে, সেই 10 জনের মধ্যে কিন্তু লটারিটা হয়েছে। এই 10 জন কোথায় যাবে, আপনার কুমিল্লায় যাবে নাকি ময়মনসিংহে যাবে। তারপর আপনার কম ঝুঁকি বিবেচনায় ইয়েলো জোন, সেখানে আবার গ্রেড বি তে যে কর্মকর্তারা ছিলেন তাদের মধ্যে একটা লটারি হয়েছে। এটা কিন্তু একেবারে র্যান্ডম চয়েস না যে আপনার হয়নি না, এভাবে হয়নি। সো এখানে সচিব ভাই যেটা বলেছেন, দক্ষতা, যোগ্যতা এগুলো বিবেচনায় রাখা হয়েছে, পাশাপাশি যাতে তাদের নিরপেক্ষতাটাও অক্ষুণ্ণ থাকে সেইটাও চিন্তা করা হয়েছে। একেবারে মানে এমনভাবে দৈবচয়ন করা হয়নি যাতে কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা এবং এলাকা ভিত্তিক ঝুঁকির বিষয়টা উপেক্ষা করা হয়েছে। বিষয়টা ওরকম না। এই প্রসেসটা আমাদের অনেকেই হয়তো ঠিক ফুললি অ্যাওয়ার না দেখে তাদের মনে একটা দ্বিধা তৈরি হয়েছে, যে দ্বিধাটা আমি আমার ভাইয়ের মধ্যে দেখতে পেলাম। জি, আমরা যেটা বলছিলাম গণভোটের বিষয়ে। গণভোট নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। গণভোট মানে কি? আসলে গণভোটটা হচ্ছে সংস্কারের প্রশ্ন। জি জি। এবং প্রথম থেকেই আমরা আসলে একটা মানে বারবার একটা কথা বলা হচ্ছিল, বিচার, সংস্কার, নির্বাচন। সংস্কার আমাদের সবার চাওয়া, সারা দেশের মানুষের চাওয়া, কারণ কেউ চায় না। মানে দুটো প্রক্রিয়া তো শুরু হয়েছে, বিচারও হয়েছে এবং নির্বাচন শুরু হয়েছে। এখন সংস্কারের প্রক্রিয়ায় জাতীয় ঐকমত্য কমিশনের যে জুলাই জাতীয় সনদ প্রায় সব গণভোটের মাধ্যমে আমরা বলতে গণভোটের মাধ্যমে সংস্কারটা পরিণতি পাবে। হ্যাঁ, নিঃসন্দেহে। তো গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন গণভোটের যে প্রচার দরকার, সেই প্রচারটা আসলে রাজনৈতিক দলগুলোর করা উচিত। কিন্তু রাজনৈতিক দলগুলোর বাস্তবতা হচ্ছে কে ক্ষমতায় আসবে সামনে, সেটার জন্য তাদের প্রত্যেকটি আসন ভিত্তিতে তাদের দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে তাদের মনোযোগটা অনেক বেশি। তাদের সামনে এখন আগামী 5 বছর তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে কি পাবে না, সেই প্রশ্ন অনেক বড় প্রশ্ন। সেটা করতে গিয়ে তাদের অগ্রাধিকারে হয়তো পিছিয়ে পড়ছে গণভোটের বিষয়টা। তো গণভোটের বিষয়টাই প্রচারের দায়িত্ব আসলে সরকার এবং সিভিল সোসাইটিকে, মিডিয়াকে অনেক বেশি মানে উদ্যোগী। কিন্তু আমরা দেখছি মিডিয়ার প্রসঙ্গ তো উঠালেন, মিডিয়াতে কিন্তু গণভোটের ব্যাপারে কোনো আলাপই নেই। হ্যাঁ, সেটা মিডিয়াতে আলোচনায় রাখা উচিত। মিডিয়ার দায়িত্ব হচ্ছে যে গণতন্ত্র থাকলেই আসলে শক্তিশালী মিডিয়া সম্ভব। শক্তিশালী গণতন্ত্র ছাড়া শক্তিশালী মিডিয়া হয় না। তো মিডিয়ার নিজের স্বার্থেও এবং দেশের গণতন্ত্রের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সংস্কার করতেই হবে, এবং সংস্কারের পক্ষে প্রচার চালানো গণমাধ্যমের শতপ্রবৃত্তি হয়েই করা উচিত। নিজের স্বার্থেই করা উচিত। কারণ এছাড়া আবার যদি হাত পা বাঁধা বলে, তাহলে আমরা যারা গণমাধ্যমে কাজ করি তাদের জন্য এটা খুব কষ্টের হবে। এটা তো বাস্তবতা যে 16 বছর আমরা কথা বলতে পারিনি, 16-17 বছর। এখন যা বলা যাচ্ছে
সেই বলার প্রক্রিয়াটা, সেই বলার পরিবেশটা যাতে পরবর্তী নির্বাচিত সরকারের সময় অব্যাহত থাকে, সেটার জন্যই আমাদের সংস্কার দরকার। সো গণমাধ্যমের যেমন উদ্যোগ নেওয়া উচিত, সবচেয়ে বড় দায়িত্বটা আসলে এখন সরকারের উপরে। সরকারের পক্ষ থেকে গণভোটের পক্ষে ব্যাপক প্রচার করা উচিত, সেটা সরকার নেবেন বলে আমরা আশা করি। আর একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে গণভোটে যেহেতু 4টি প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর একটি, হ্যাঁ অথবা না। এখন কথার কথা যে এই গণভোট নিয়ে অনেক কনফিউশন মানুষের মধ্যে আছে। 4টি প্রশ্নের আমি যদি 2টি প্রশ্নে আমি মনে করি যে হ্যাঁ, 2টি প্রশ্নে আমি মনে করছি না, আমার ভিন্ন উত্তর দেওয়ার কোনো স্কোপ নেই যে আমি 2টিতে হ্যাঁ বলবো। সেটা হয় না। গণভোটে 84টা বিষয়ের উপরে একসাথে সিদ্ধান্ত হচ্ছে যে আমি হ্যাঁ বলবো অথবা না বলবো। 84টার মধ্যে যদি আমি কথা বলছি যে আমি 80টাতে হ্যাঁ, 4টাতে না, আমার 4টাতে না বলার কোনো সুযোগ নেই। সো এইখানে একটা অস্পষ্টতা আছে, এবং তার মধ্যে রাজনৈতিক দলগুলোর অনেকে যেহেতু বিভিন্ন পয়েন্টে ভিন্ন মত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, এই জায়গাগুলিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংশয় আছে যে আমি হ্যাঁ বলবো না না বলবো, আমি তো এই কয়েকটা পয়েন্টে না বলেছি, এখন আমি হ্যাঁ বলবো কেমন করে। এই জায়গাগুলিতে রাজনৈতিক দলগুলোর অগ্রাধিকারে আসলে গণভোট পিছিয়ে পড়তে পারে। সো সরকার কি উদ্যোগী হতে হবে? আমার মনে হয় এখানেও একটু ক্লারিফিকেশন দেওয়ার সুযোগ আছে। আমাদের এই গণভোটের বিষয়টা যখন আমাদের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়, তখন কিন্তু বলা হয়েছে যে আসলে যেটাকে একজন নাগরিক শ্রেয়তর মনে করবে, সব কিছুর সাথে 16 আনা কারোই একমত হওয়া সম্ভব না, বা একজন মানুষের বা একটা প্রস্তাবনার সব দিক একজনের ভালো নাও লাগতে পারে, তারপরেও তুলনামূলকভাবে যেটা শ্রেয়তর সেটাকেই যেন তারা বেছে নেয়, হ্যাঁ অথবা না। সরকারের দিক থেকে কারোর প্রতি কোনো আলাদা কোনো চাপ নেই যে আপনাকে হ্যাঁ বলতে হবে বা না বলতে হবে। তো আর রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতার কথা বলছি, আমরা মনে করি যে গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় সহযোগিতা সরকার একেবারে স্বয়ংক্রিয়ভাবেই পাবে, সেটা হচ্ছে ভোটার উপস্থিতি। কারণ এইটা যখন গণভোট আলাদা হবে নাকি নির্দিষ্ট দিনে হবে, এইটা নিয়ে যখন বিতর্ক চলছিল, তখন মূলত ভোটার উপস্থিতির বিষয়টা মাথায় রেখেই আপনার একই দিনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং রিসোর্সকে সেভ করার জন্য একই দিনে নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি সরকারের পক্ষ থেকে মানুষ যখন ভোট কেন্দ্রে যাবেন, তারা যেমন তাদের নিজেদের পছন্দের এমপি ক্যান্ডিডেটকে বেছে নেবেন, তেমনি গণভোটে অংশ নিয়ে তারা তাদের জাতীয় দায়িত্ব পালন করবেন। তাদের মতামতটা তারা তাদের জাতীয় নাগরিক দায়িত্ব হিসেবে তারা তাদের মতামতটা ওই গণভোটের মাধ্যমে জানাবেন। আজাদ মজুমদার এবং হাসনাইন খুরশেদ, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।